আমরা এখানে কয়েকটা মন্ত্রণালয় জড়িত। আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ট্যুরিজম মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়। আপনারা জানেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। 1 নম্বর। 2 হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন। আর এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসবো যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করে আমাদের সময় আমরা দিয়ে যেতে পারি কিনা। ম্যাডাম একটা কথা ছিল আমার ম্যাডাম। কথা শেষ করো ম্যাডাম। আমি এলাকার বাসিন্দা। আমরা বন্যা প্রবলিত এলাকা। এখন তো বন্যার সময় আপনার এখন আমরা এখানে যে এলাকাবাসীগুলো আছে, এই যে পাথরের যে নদীটা ভরাট হয়ে গেছে, বালি পাথরে, এই ভরাটের কারণে পানি প্লাবিত হয়ে আমাদের বাড়িঘরে পানি যায়। গত বন্যায় আমাদের প্রচুর মানুষ মারা গেছে। এই জাফলং, লাখের পাড়, আশেপাড়ার গ্রামগুলোতে গরু ছাগল অনেক মারা গেছে। তা আমরা মনে করেন এখন এই নদীটা ভরাটের কারণে আমরা প্রচুর ঝুঁকিপূর্ণের ভিতরে আছি। আপনি সম্পূর্ণ ভুল একটা তথ্য দিচ্ছেন। আপনার নিশ্চয়ই পাথর উত্তোলনের সাথে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট আছে। আমি এই এলাকায় ছোটবেলা থেকে আসি, উনি আমার চেয়েও আগের থেকে আসি। কখনো পাথরের কারণে কোনো এলাকা প্লাবিত হয় না। আপনি শোনেন, এইটা উল্টোটা ঘটেছে যে বালু উত্তোলনের কারণে আর পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পাড় ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। এটা পাথর জমা থাকার কারণে না, পাথর অতিরিক্ত তোলার কারণে। আপনি দয়া করে এই সমস্ত বিভ্রান্তিকর সিলেটের বাস্তবতা সারা জীবনই বন্যা। আপনি কোন দিন সিলেটে বন্যা ছাড়া ছিলেন বলেন তো আমাকে? আপনি এটার সাথে পাথর উত্তোলনকে কোনোভাবেই জড়িত করবেন না। আর আমরা সারা জীবনই একটা ইকোট্যুরিজম জায়গা ছিল, এখনো তাই হবে। আমি 71 সালে আমার আব্বা এখানে এমসি কলেজে পড়াতেন। তো আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র, তখন আমি আসতাম। এই এলাকাটাকে ধ্বংস করে ফেলা গেছে রীতিমতো। আমরা তখন এই ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, মুড়ির টিন বাসে করে আসতাম আমরা। প্রাইভেটটা আমাদের কোনো ট্রান্সপোর্ট ছিল না। কিন্তু এখানে আসে নামলেই আমরা একটা ইয়েতে পেতাম, একটা নৈসর্গিক দৃশ্য টিশ্য এগুলো দেখে আমরা খুব পেতাম। তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা, যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে, এগুলো কিন্তু এখানে সরাতে হবে। এখানে একটা যুক্তি হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে ডিস্ট্রিক্টকে এবং ডিভিশনাল কমিশনারকে, আমি বললাম যে পাথর উত্তোলন হচ্ছে না, কিন্তু এই পাথরগুলো কোত্থেকে, এই যে ভাঙাগুলো কোত্থেকে আসতেছে? তো এগুলো বললো যে এগুলো ইম্পোর্ট হয়ে আসছে। তো ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব, এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে, এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে, এবং পুলিশ এবং বিডিএস সবাইকে আমরা সমন্বিতভাবে। এখন যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই পাথরের উত্তোলনের সঙ্গে তো শ্রমিক আছে, অনেক শ্রমিক আছে, তাদের কি ব্যবস্থা হবে? এর থেকে এখন যে পরিমাণ লোকের কাজ হয় এই পাথর সংক্রান্ত ব্যাপারে, তার থেকে 2 গুণ, 2 গুণ 3 গুণ এমপ্লয়মেন্ট জেনারেট হবে যদি আমরা এটাকে একটা পর্যটন এলাকাতে, এই যে আপা বলছিলেন যে ভিয়েতনামে হালং বে বলে এরকম একটা সুন্দর জায়গা, এরকম একটা জায়গা আছে, ওখানে শুধু ওখানকার লোক না, বিদেশ থেকে লোক, বাংলাদেশ থেকে লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক যায়। সিলেটের যে ট্যুরিজম পটেনশিয়াল আছে, এই যে রাতারগুল বলেন, কিংবা বিছানাকান্দি বলেন, কিংবা এইসব জায়গায়, এগুলো ডেভেলপমেন্ট করলে ওই সিলেটের যে লন্ডন থেকে যে টাকা আসে তার থেকে বেশি টাকা এখানে উপার্জন করা সম্ভব। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমরা কোন দিকে যাব। আমরা কি পাথর উত্তোলন করে এই একটা ধ্বংসের দিকে নিয়ে যাব, নাকি এটাকে একটা পরিবেশগত একটা সৃষ্টি করে, বিনোদন কেন্দ্র সৃষ্টি করে, কিংবা পর্যটন কেন্দ্র সৃষ্টি করে মানুষের কর্মসংস্থান 3-4 গুণ বেশি কর্মসংস্থান সম্ভব।
এবং আমি অলরেডি বলে দিয়েছি ওই যে বিছানাকান্দির নাকি রাস্তা খারাপ, তারপর রাতারকুলের নাকি রাস্তা খারাপ। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে আমি এখান থেকেই বলেছি, এবং আজকে আমরা ওখানে যে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক ওখানে যে সভা হবে সেখানে তাদেরকে ডেকেছি। তো এই জন্য এখানে এটাকে পর্যটন, এবং ওই আপা যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের যে পর্যটন মন্ত্রী যিনি, পর্যটন উপদেষ্টা যিনি শেখ বশিরউদ্দিন, তারপরে আপা এবং আমরা আবার আসব। এসে আমরা এই যে প্রথম কথা হচ্ছে এই ইয়েটাকে সরাতে হবে, এবং এটাকে একটা এই সিলেটের সমস্ত পর্যটন কেন্দ্রগুলোকে নিয়ে একটা সামগ্রিক বিভাবে কিভাবে একটা উন্নয়ন পরিকল্পনা করা যায় সেটার জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে লুটপাট বন্ধে এই মুহূর্তে কি ব্যবস্থা নেবেন? না, লুটপাট তো বন্ধ হয়েছে। এই যে লুটপাটটা হচ্ছে কিভাবে, ওই যে আপনার ক্রাশারগুলোই তো, কারণ লুটপাট তো ওইটা কোনো একটা ইয়েতে ছাড়াতে হয় না, এটা তো আর হচ্ছে না। তো ওই জন্য আমরা এগুলোকে প্রথম উঠাই দেবো। যদি ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না, এগুলো আমরা উঠাই দেবো। আর আমরা এই ব্যাপারে কিন্তু আপনাদের স্থানীয় সহযোগিতায় এখানে আমি জানি যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেন যে আমাদের এই স্বার্থ ওই স্বার্থ আছে, কিন্তু আপনাদের বৃহত্তর স্বার্থ কিন্তু ওখানে নিহত। দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখি না। আপনি যেটা স্বীকার করলেন স্যার, আপনি নিজেও যে দেখলেন যে এখানে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কেন হচ্ছে? হ্যাঁ জি, 100 টাকার পাথর লুট করা হলো, এসে 50,000 টাকার একটা মামলা দিয়ে আসা হবে, এটা কি সম্ভব? না, এইটা এই যে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশ শ্রমিকদের কথা আমি বলে দিলাম। আপনাদের যা কর্মসংস্থান দরকার হয় তার থেকে 3-4 গুণ কর্মসংস্থান হবে, এবং কর্মসংস্থান যতদিন না হবে আমরা আপনাদের বর্তমানে তো আমরা শ্রমিক তো কাজ করতে পারি না, যাই যান্ত্রিক আমরা এটার জন্য ব্যবস্থা করবো। শ্রমিকের পক্ষ থেকে শ্রমিককে বৃহত্তর দৈত্যার গ্যাস নেই, তা প্রস্তুত করেন।